ধারাবাহিকভাবে রাইট ফর্ম অফ ভার্বসের এই ক্লাসগুলো করে ফেলো, তাহলে আমার মনে হয় না প্রতিযোগিতামূলক চাকুরির কোনো পরীক্ষাতেই এই লেসনটার উপরে, এই টপিকটার উপরে প্রশ্ন তোমার কাছে আনকমন বা কঠিন মনে হবে। ঠিক আছে, এই কথাটি বলেই শুরু করছি এবং সবার শেষে আমি তোমাদেরকে প্রমাণ করিয়ে দেব বিভিন্ন বছরের প্রশ্নগুলো যখন সলভ করব যে সত্যিকার অর্থে আমরা যা আলোচনা করেছি সেগুলো থেকেই প্রশ্নগুলো হয়েছে বা হচ্ছে। তাহলে প্রারম্ভিক কথা, রাইট ফর্ম অফ ভার্বস, যেটাকে বলা হচ্ছে ক্রিয়ার সঠিক রূপ। তো প্রারম্ভিক কথাগুলো মোটামুটি তোমরা সবাই জানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলা দরকার, ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্টবিট বা হৃদস্পন্দন। আর তাই গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক বা আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এখানে একটি কথা, যে কথাটি হচ্ছে ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্টবিট, এই ভার্বের জায়গাটায় আন্ডারলাইন করো। ভার্বের নিচে আন্ডারলাইন করে তোমরা জাস্ট লিখে রাখো মেইন ভার্ব। শুধু ভার্ব বললে কথাটা একটু আনক্লিয়ার থেকে যায়। সো মেইন ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্টবিট, কারণ অন্যান্য অক্সিলারি ভার্ব বসতেই পারে, এমনিতে অক্সিলারি ভার্ব বসতে পারে, মডেল ভার্ব বসতে পারে, সেমি মডেল ভার্ব বসতে পারে, কিন্তু মেইন ভার্ব হচ্ছে সেন্টেন্সের হার্টবিট। এটা না জানলে কিন্তু অনেক সময় সমস্যায় পড়তে পারো। ব্যাপারটা এরকম, পানির অপর নাম জীবন, এই কথাটার মধ্যে একটু ভুল রয়েছে। আসলে কথাটা হবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। পানির অপর নাম যদি জীবন হয়, সব পানি তো না, ড্রেনের পানি, আবর্জনাময় পানি, তাই না, সব পানি তো আর ভালো নয় জীবন স্বাস্থ্যের জন্য। সেক্ষেত্রে বিশুদ্ধ পানির অপর নাম জীবন, লাইক এই কথাটাকে আমরা বলবো যে মেইন ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্টবিট। লাইক একটি সাধারণ টেস্ট দিয়ে আমাদের মূল আলোচনাটা শুরু করছি। যেমন তোমরা আমাকে বলো দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। I need you. I can you. I help you. এই তিনটি বাক্যর ভেতরে সঠিক বাক্য কোনটি বা কোনগুলো? আলোচনাটি খুবই সহজ এবং আমি চাই সহজ দিয়ে শুরু করতে। পারার মধ্যে একটি আনন্দ আছে এবং সেটি শুরু হোক, সেই আনন্দের মধ্যে দিয়ে আমাদের আজকের আয়োজনটি শুরু হোক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই নিড ইউ, আই ক্যান ইউ, অথবা সি নাম্বার আই হেল্প ইউ। ঝটপট করে কমেন্টে জানিয়ে দাও তোমার কাছে সম্ভব রাইট আনসার কোনটি মনে হচ্ছে। ঝটপট করে জানিয়ে দাও সম্ভব রাইট আনসার কোনটি। ইয়েস, এখানেই কিন্তু আত্মবিশ্বাসের পরিচয় মিলবে। আমি জানি সঠিক আনসার তোমরা অনেকেই দিতে পারবে, কিন্তু আত্মবিশ্বাসের সম্পর্ক রয়েছে এই আনসারটি দেওয়ার মধ্যে দিয়ে। আচ্ছা, তোমরা যে কাজটি করবে, যারা নিউ রয়েছো তারা কমেন্টে একটু নিউ লিখে দাও, আর যারা ওল্ড তারা স্পেশালি লাইক বাটনে হিট করে ভিডিওটা শেয়ার করে দাও। যারা যারা ভিডিওটি শেয়ার করলে তারা কমেন্টে একটু ডান লিখে দাও, আমি তাদেরকে দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ, অনেকে রাইট উত্তর দিয়েছে। দেখো, আই নিড ইউ, আমার তোমাকে প্রয়োজন। নিডকে মডেল ভার্ব ভেবে ভুল করো না, এই জায়গাটা হচ্ছে মেইন ভার্ব। মনে রেখো, কোনো বাক্যতে নিড যদি একটাই ভার্ব হয় তাহলে সেটা মেইন ভার্ব হয়। আর আমরা বলেছি যে একটি বাক্যতে মেইন ভার্ব থাকতেই পারে, সেটাই হচ্ছে হার্টবিট অফ এ সেন্টেন্স। সুতরাং আই নিড ইউ, আমার তোমাকে প্রয়োজন, আমি বাক্যটিকে রাইট বলবো। আই ক্যান ইউ, সমস্যা হলো ক্যান একটি মডেল ভার্ব, ক্যানের পরে আরেকটি মেইন ভার্ব থাকা দরকার ছিল। এই মেইন ভার্বটা নেই বলেই এই বাক্যটি হচ্ছে রং। সেক্ষেত্রে বাক্যটিকে আমি রং বলছি। অ্যান্ড আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করি, হেল্প হচ্ছে মেইন ভার্ব, ডেফিনেটলি আমি এটিকে রাইট বলবো। তো আমি যেটি বলছিলাম, আত্মবিশ্বাস কিভাবে জাগ্রত হবে, কার ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য? যারা দুটি আনসারকে রাইট বলেছো, এ প্লাস সি যারা বলেছো তারা ডেফিনেটলি বুঝে শুনে আনসার দিয়েছো এবং অসম্ভব আত্মবিশ্বাস নিয়ে এই আনসারটা দিয়েছো। আর যারা কোনো একটি দিয়েছো, হ্যাঁ তারা তো অবশ্যই সঠিকটাই দিয়েছো, দিস ইজ গুড ইনাফ। কিন্তু যারা দুটো আনসারকে রাইট বলেছো, আমি মনে করি তাদের আত্মবিশ্বাসটা অনেক বেশি। আর এটি যে কেন ভুল হয়েছে আমার মনে হয় সেটি বুঝতে তোমাদের বাকি নেই। ওকে, সো এই কথার মধ্য দিয়ে আমাদের আজকের আলোচনাটি শুরু হলো। যাদের দুটো আনসারই রাইট হয়েছে, টু দ্য পয়েন্ট, তাদের সবাইকে অভিনন্দন। রাইট ফর্ম অফ ভার্বসটা কি আসলে? এটিকে আমরা বলি যে ভার্বের সঠিক রূপ কোথায় বসাতে হবে। এখন প্রশ্ন হলো যে ভার্বের সঠিক রূপ বা ফর্ম কয়টি? এটি মোটামুটি তোমরা সবাই জানো, যে যেমন আমরা কোনো জায়গাতে গো বসাই, গোয়ের সঙ্গে ইএস যুক্ত করি, আবার গোয়িং করি, আবার টু গো করি, অথবা গোয়ের পাস্ট ফর্ম ওয়েন করি, অথবা পাস্ট পার্টিসিপল গন করি। তাহলে সিম্পলি তোমরা মাথায় যেটি নিয়ে নেবে যে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের আলোচনায় একটি সেন্টেন্সে আমরা মূলত ভার্বের এই 6টি পরিবর্তনকে
লক্ষ্য রাখবো বা 6টি পরিবর্তন কিভাবে হয় সেই বিষয়টি বা সেই রুলসগুলো আমরা জানবো। আমি কথাটা আবার রিপিট করছি, রাইট ফর্ম অফ ভার্বস মানেই হলো একটি সেন্টেন্সে ভার্বের জায়গায় ভার্বের কি ফর্ম হবে, ভার্বের কি একেবারে বেস ফর্ম হবে যেটা আমি এখানে লিখে দিয়েছি, নাকি ভার্বের সঙ্গে এস বাই ইয়েস হবে, ওকে, নাকি ভার্বের সঙ্গে আইএনজি হবে, নাকি ভার্বের আগে টু বসিয়ে আমি ইনফিনিটিভ করব, নাকি পাস্ট ফর্ম করব, নাকি পাস্ট পার্টিসিপল করব। এই কথাগুলো আমি এখানে বলে দিয়েছি। আশা করি এইটুকু বুঝে নিয়েছো যে রাইট ফর্ম অফ ভার্বস মানেই হলো ভার্বের 6টি ফর্ম। ক্লিয়ার? জাস্ট ক্লিয়ার হয়ে যাও। এবার মূল আলোচনা আমরা প্রবেশ করছি। যখন ভার্বের বেস ফর্ম হয়, আমাদের আলোচনাগুলোকে আমরা যেভাবে সাজিয়েছি একটু বলে রাখি, যেখানে যেখানে ভার্বের বেস ফর্ম হয় সেইগুলোকে আগে শেষ করব, তারপরে যেখানে যেখানে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয় সেটা শেষ করব, তারপরে যেখানে ভার্বের সঙ্গে আইএনজি হয়, রাইট, ওই যে 6টা ক্যাটাগরি দেখালাম সেই 6টা ক্যাটাগরি অনুযায়ী আমি রাইট ফর্ম ভার্বসটাকে শেষ করব। আর রুল পড়ানোর সাথে সাথে এখানে যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো দেওয়ার সাথে সাথে এই এক্সাম্পলের সঙ্গে চাকুরি পরীক্ষায় কী ধরনের প্রশ্নগুলো বিগত সময় এসেছিল সেগুলো রেফারেন্স দিয়ে আমি সেগুলোকে বোঝানোর চেষ্টা করব। তাতে করে তোমার মনে হবে আমি যা শিখছি সেটার কার্যকারিতা কি বা সেটার আদৌ প্রয়োগ আছে কি না। তো শুরু হচ্ছে রুল 1। ওকে, রুল 1-এ বলা হলো সকল মডাল ভার্বের পর অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেস ফর্ম বা V1 হয়। আমরা এখন আছি কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম হয়, রাইট। সো মডাল ভার্বগুলোর পরে হয় ভার্বের বেস ফর্ম। সো তোমরা যে কাজটি করবে, এখানে যতগুলো মডাল ভার্ব আছে জাস্ট একটু দেখে রাখবে, আর পাশে ছোট্ট করে আমি শর্টকাট নোটটা দিয়ে দেবো, শর্টকাট লিখে রাখো, সেটি হলো মডাল ভার্বস প্লাস V1। এই শর্টকাটটুকু একটু নোট করে রাখো। আরেকটি কথা জানিয়ে রাখি সবার জ্ঞাতার্থে, সবার উদ্দেশ্যে, হ্যাঁ, কিছু রুল কিছু ব্যাপার অনেকের কাছে সহজ লাগতেই পারে, কিন্তু সাথে থাকতে হবে, কারণ সহজ কঠিনেই মিলেই তো লার্নিং প্রসেস, তাই না? সবই কঠিন হবে, সবই ব্যতিক্রম, ব্যাপারটি এরকম নয়। আর আমি বিশ্বাস করি আমার এই আয়োজনটিতে অবশ্যই সব ধরনের লার্নার্সরাই অ্যাটেন্ড হয়েছ, বেসিক অ্যাডভান্স সবাই। যাদের প্রিপারেশান অনেক ভালো তারাও রয়েছে, জাস্টিফাই করছো নিজেকে, আর যারা শুরু করতে চাচ্ছ স্বপ্ন দেখা তারাও যুক্ত হয়েছে আমার সঙ্গে। সুতরাং মন খারাপ করো না, সবগুলো নিয়েই সব রুলসগুলোই থাকবে। শর্টকাট হলো মডাল ভার্বস, অর্থাৎ এই মডাল ভার্বসগুলো, এবং তারপরে ভার্বের বেস ফর্ম, জাস্ট সিম্পল এই রুলটা। তো সেক্ষেত্রে আমি যদি বলি ইউ হ্যাভ টু কাম হেয়ার অন টাইম, সো হ্যাভ টু, ইয়েস, ইটস আ মডাল ভার্ব। কোথায় আছে দেখি, হ্যাভ টু, ইটস আ মডাল ভার্ব, ওকে। সো নর্মালি এই জায়গাটা ভার্বের করব বেস ফর্ম। তো তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি হবে, এই জায়গায় ফিল ইন দ্য গ্যাপ থাকবে অপশান এ বি সি, হয়তো বা কোনোটায় কাম থাকবে, কোনোটায় কেম থাকবে, আর কোনোটায় থাকবে কামিং। আমার মনে হয় না এই আনসার তুমি দিতে পারবে না। যদি দিতে না পারো তাহলে আমি তোমাকে শেখাতে ব্যর্থ হয়েছি। হ্যাভ টু একটি মডাল ভার্ব, তারপরে ভার্বের হবে বেস ফর্ম, সো রাইট উত্তর হলো কাম। ক্লিয়ার? একইভাবে দ্বিতীয় এক্সাম্পলটা তোমরা একটু খেয়াল করো, দে অট টু সলভ দ্য প্রবলেম প্রপারলি। আচ্ছা, বাংলাটা একটু বলে দিই, ইউ হ্যাভ টু কাম হেয়ার অন টাইম, তোমাকে এখানে সময় মতো আসতে হবে। দে অট টু, তাদের উচিত ছিল সলভ দ্য প্রবলেম প্রপারলি। অট টু, ইটস আ মডেল ভার্ব। আমরা একটু খুঁজে দেখি এর ভিতরে অট টু আছে কিনা। হ্যাঁ, অট টু আছে, অতএব তারপরে ভার্বে কি হবে, বেস ফর্ম হবে। সিম্পলি সলভড না হয়ে এখানে কি হয়ে গেল, সলভ হলো। এই তো, তাই না? তো এখানে আমরা একটা কাজ করি, বিগত বছরের একটি প্রশ্ন আমরা রিভিউ করতে পারি। আমরা যদি এরকম একটি কোয়েশ্চেন দিই যে নো ম্যান ক্যান ফিল ইন দ্য গ্যাপ অ্যালন। এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আসা একটি প্রশ্ন। সেক্ষেত্রে প্রশ্ন হলো যে নো ম্যান ক্যান ডট ডট অ্যালন। সো অপশানে বলছে এখানে কি লিভ হবে, নাকি অপশান বিতে লিভস হবে, আরও অপশান রয়েছে, নাকি লিভিং হবে, নাকি অপশান ডিতে টু বি লিভড হবে। ঝটপট করে আনসারটা দিয়ে দাও এবং আত্মবিশ্বাস নিয়ে, এবং এইটা ফিল করো যে তুমি যা শিখলে একটু আগে সেই ধরনের বিষয়গুলো বা কোয়েশ্চেনই কোনো না কোনো সময় এসেছিল। এটি একটি বিগত বছরে আসা প্রশ্ন। ওকে, সো নো ম্যান, কোনো মানুষই ক্যান লিভ। সো যেহেতু মডেল ভার্ব রয়েছে, মডেল ভার্ব, এই তো মডেল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম, আমরা বেস ফর্ম বলবো এইটা। ক্লিয়ার?
একেবারে মজার রুল, খুবই সহজ। আরেকটি প্রশ্ন এবার আমি একটি বড় প্রশ্ন দেব, সেটা হচ্ছে 24তম বিসিএসে আসা একটি প্রশ্ন। 24তম বিসিএসে একটি প্রশ্ন এসেছিল এই রুলটার উপরে। সুতরাং মোটেই তোমরা এই রুলটাকে যেন তেন রুল ভেবো না, কেমন? আচ্ছা, টেস্ট 24তম বিসিএস। আচ্ছা, টেস্টটা এখানে দিয়ে দিই, তাই না? আচ্ছা আচ্ছা, টেস্টটা হচ্ছে আই অ্যাম লুকিং ফর someone who ... the piano. আমি প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দিলাম আমাদের আলোচনা সুবিধার্থে, বাট এটাই হচ্ছে প্রশ্ন, 24তম বিসিএসে আসা প্রশ্ন। এখানে এরকম আনসার ধরো যে ক্যান প্লে, অপশান বি কুড প্লে, এ বি সি ক্যান বি প্লেড, অপশান ডি শুধু প্লে। প্রশ্ন আসলে এটি আমি আমার সুবিধার্থে বা তোমাদের বোঝানোর স্বার্থে আমি একটু চেঞ্জ করে দিলাম, যাতে করে তোমরা বিষয়টা একবার ক্লিয়ার হয়ে যাও। 24তম বিসিএস এই প্রশ্ন এসেছিল আই এম লুকিং ফর সামওয়ান হু ... পিয়ানো। ওয়াও, ফ্যান্টাস্টিক! অনেকেই রাইট উত্তর দিয়েছ। রাইট উত্তরটা কি এবার দেখে নাও বাকিরাও। আই এম লুকিং ফর সামওয়ান, আমি কোনো একজন মানুষকে খুঁজছি, হু ক্যান প্লে, যে কিনা বাজাতে পারে। প্লে মানে এখানে খেলা করা নয়, প্লে মানে বাজানো, যে কিনা বাজাতে পারে, পিয়ানো বাজাতে পারে, রাইট? সো যেহেতু আই এম লুকিং প্রেজেন্ট টেন্স, এই জন্য আমি ক্যান নিলাম। যদি এখানে আই ওয়াজ লুকিং ওয়াজ হতো তাহলে আমি কুড প্লে করতাম, কেমন? আর ক্যান বি প্লেড হওয়ার কোনো সম্ভাবনা নেই, বিকজ এটি অ্যাক্টিভ ভয়েস। ওই কথাটাই রুলে শুরু করা হয়েছিল যে অ্যাক্টিভ ভয়েসে যখন মডাল ভার্ব থাকে তখন ভার্বের হয়ে যায় বেস ফর্ম। সো এটি কোনো প্যাসিভ ভয়েস নয়, এখানে প্রেপোজিশন বাই নেই, অন্যের দ্বারা ঘটছে, ব্যাপারটি এরকম নয়। ডিরেক্টলি সামওয়ানই কী করে, সামওয়ান ক্যান প্লে দ্য পিয়ানো, রাইট? তো আশা করি রাইট উত্তরটা দিতে পেরেছ। ওকে, আচ্ছা, অজানা কথায় কি বলা হচ্ছে আমরা একটু দেখি। ব্যক্তিবাচক সাবজেক্ট বাক্যে অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে কাজ করলে তা অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, অবশ্যই ব্যক্তিবাচক, এই যে স্বয়ং ব্যক্তি নিজে উপস্থিত, উনিই তো পিয়ানোটা বাজাবেন, সুতরাং এগুলোই হলো অ্যাক্টিভ ভয়েস। ক্লিয়ার? যে জায়গাটায় বুঝতে পারবে না সেই জায়গাটা আমাকে একটু নোট করবে যে স্যার এখানে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দেন। ওকে, সো ইতোমধ্যে দুটো প্রশ্ন সলভ করলাম এই রুলের উপরে। এবার আমরা নাম্বার 2 দেখব। ওকে, আচ্ছা, আমাদের মূল ফোকাসটা হলো যে কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম বসে। তার মানে আমরা যত রুল নিয়ে কথা বলবো এখন সবগুলোই ভার্বের বেস ফর্ম। রুল 2, ওকে, কিছু বেয়ার ইনফিনিটিভ আছে। বেয়ার ইনফিনিটিভ মানে বুঝতে পারছো? ইনফিনিটিভ মানে যার আগে একটা টু প্লাস V1 বসে বা ভার্বের বেস ফর্ম, কিন্তু বেয়ার ইনফিনিটিভ মানে হলো ভার্বের আগে টু বসানো যাবে না। বসাতে মন চাইবে কিন্তু বসাতে তুমি পারবে না, ঠিক আছে? সো যেগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়, বেয়ার ইনফিনিটিভ ভার্বগুলো, স্পেশালি এগুলো তোমরা একটু দেখে রেখো। মেক, ওকে, লেট, ডেয়ার, নিড, ক্যানট বাট, কুড নট বাট, ইউজ টু, বিড যে বিদায় দেওয়া যেটা, হেয়ার মানে শোনা, ওয়াচ মানে দেখা, বিহোল্ড মানেও দেখা। এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে ব্যবহার হয় তাহলে পরবর্তীতে হয়ে যায় বেয়ার ইনফিনিটিভ, মানে টু ব্যবহার তুমি করতে পারবে না। বাট ব্যতিক্রম রয়েছে, সেটি আমি বলছি তোমাদের। যেমন দেখো, শি মেড মি সলভ দ্য সাম, সে আমাকে দিয়ে অঙ্কটি করিয়ে নিয়েছিল। আচ্ছা, এখানে এই যে মেক থেকে এখানে মেড হয়েছে, ওকে? সো যখনই তুমি এই ভার্বগুলো কোনো সেন্টেন্সে পাবে, পরবর্তীতে ভার্বের করবে একবার বেস ফর্ম। সো আমি একটু শর্টকাটটা করে দিই। শর্টকাট একটু নোট করে নাও। অল দ্য বেয়ার ইনফিনিটিভ ভার্বস, অল দ্য বেয়ার ইনফিনিটিভ ভার্বস, অর্থাৎ এই ভার্বগুলোকে আমি ইনফিনিটিভ ভার্বস বলছি, প্লাস এর ঠিক পরেই তোমার ভার্ব বসবে না, এরপরে একটা অবজেক্ট বসবে। এরপরে কি বসবে? একটা অবজেক্ট। ঠিক অবজেক্টের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম। এই জায়গাটা আমি একটু রেড করে রাখলাম যাতে করে চোখে পড়ে।
শর্টকাটটা লিখে নাও, তাহলে পড়া শেষে তোমরা শুধুমাত্র শর্টকাটগুলো দেখবে, দেখবে একটা দারুণ প্রিপারেশন কমপ্লিট হয়েছে তোমার। ওয়েল, তাহলে যেটি বলছিলাম যে অল দ্য বেয়ার ইনফিনিটিভ ভার্বস, এই ভার্বসগুলো এবং তারপরে অবজেক্টটি থাকবে ভার্বে বেস ফর্ম। সো শি মেড, এই যে মেড আছে, ওকে, এরপরে অবজেক্ট, এই যে একটা অবজেক্ট আছে, এবং তারপরে এই ভার্বের কি বসবে, ভার্বের কি বসবে, আমরা কি বসিয়েছি, বেস ফর্ম। একইভাবে আই ওয়াজ দ্য ম্যান, একইভাবে আমাদের এখানে ওয়াজ আছে, দেখা, এরপরে অবজেক্ট, ওকে, আমি মানুষটিকে দৌড়াতে দেখেছিলাম, সিম্পলি ভার্বের কি হবে, বেস ফর্ম হবে। ফাইন। তো ব্যতিক্রম কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন তোমরা একটু নোট করে নাও, স্পেশালি আমি বলবো সি মানে দেখা, ইনক্লুড করলাম এর সঙ্গে, এরপরে হেয়ার, হেয়ার তো এখানে রয়েছে, এরপরে ওয়াজ, এইগুলোর পর তোমরা দুইটি কাজ করতে পারবে, অবজেক্ট তো থাকবে, এরপরে চাইলে তুমি ভার্বের বেস ফর্ম করতে পারবে অথবা ভার্বের সঙ্গে আইএনজি করতে পারবে, ঠিক আছে। এক্সেপশন হচ্ছে এই তিনটি ভার্বের ক্ষেত্রে স্পেশালি একটু দেখে রেখো, সি, হেয়ার, ওয়াজ, এগুলোর পরে যখন অবজেক্ট থাকে তাহলে আমরা ভার্বের বেস ফর্মও করতে পারবো, আবার ভার্বের সঙ্গে আইএনজি করতে পারবো। তাহলে এইখানটায় আমরা যদি বলি ওয়াজ, এই তো অবজেক্ট আছে, রাইট, এরপরে এতক্ষণ আমরা গোড়ামি করে একটাই নিয়ম শিখিয়েছি, বললাম যে ভার্বের বেস ফর্ম, বাট তুমি চাইলে এবার আই ওয়াজ দ্য ম্যান রানিংও বলতে পারো। সো বোথ আর কারেক্ট। এখন দেখতে হবে অপশানে কোনটি রয়েছে, আই মিন এমসিকিউ টাইপের প্রশ্নগুলোতে কোনটি রয়েছে সেটি তোমাকে দেখতে হবে। তো এখানে সাধারণত আরেকটি প্রশ্ন আসতে পারে যে স্যার দুটি যদি থাকে সেক্ষেত্রে কোনটি দেবো। দুটি যদি থাকে ডেফিনেটলি তুমি বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের বেস ফর্মটাকে দেবে। আমি এই জন্য এটাকে অন্য কালার করে দিলাম। অপশানে যদি ভার্বের বেস ফর্মও থাকে আবার ভার্বের সঙ্গে আইএনজিও থাকে তাহলে V1টাই দেবে, বিকজ নেটিভ স্পিকারদের গ্রামারগুলোতে মোস্ট অফ দ্য যেগুলো ইংলিশ ভার্সন গ্রামার, ফেমাস রাইটারদের গ্রামারগুলোতে তারা সর্বদাই বলে দিয়েছে যে এই ভার্বগুলোর পরে বেয়ার ইনফিনিটিভ হয়। মোস্ট অফ দ্য টাইমস কিন্তু এই রুলটি বেশি প্রযোজ্য, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, বিগত বছর একটি প্রশ্ন সলভ করে আসতে পারি। লাইক এইটার উপরে, এটা হলো 15তম NTRCA একটি এক্সাম, শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল এই প্রশ্নটা। প্রশ্নটা হলো যে হি মেড মি ডট ডট কার। সো অপশানে বলা হলো কি দেবে, তুমি এখানে ড্রাইভ দেবে, অপশান বিতে ড্রপ দেবে, অপশান সিতে টু ড্রাইভ দেবে, এটসেট্রা। আচ্ছা, আরেকটি অপশান ওলট পালট হতে পারে মেবি একটু। সো টু বি ড্রাইভেন। ঝটপট করে রাইট অ্যান্সারটা বলে দাও। হি মেড মি ডট ডট দ্য কার, সে আমাকে দিয়ে গাড়ি চালিয়ে নিয়েছিল, মানে গাড়িটা সে চালায়নি, গাড়িটা চালিয়েছিলাম আমি, কিন্তু এই চালানোর ক্ষেত্রে আমাকে ডিরেকশনটা দিয়েছিল হি, রাইট। এটি অন্যভাবে আমরা পজিটিভ ভার্বের ব্যাপারটা, যখন আমরা পজিটিভ ভার্ব নিয়ে যখন কথা বলবো সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করব। খুব কঠিন করে ধরবে না যে আলোচনা খুব কঠিন, মোটেই না। আমরা এখন পর্যন্ত দুইটি রুল শিখলাম। প্রথম রুলটা ছিল যে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, আর এখানে দেখলাম যে সকল বেয়ার ইনফিনিটিভ ভার্বস যেগুলো লিস্ট ওপরে আছে এগুলো পরে ভার্বের বেস ফর্ম, আর ব্যতিক্রম তো রয়েছে সেটা দেখালাম। থ্যাংক ইউ সো মাচ। রাইট উত্তর হলো যখনই আমরা এখানে কই, এই তো মেক থেকে তো মেড হয়েছে, তাই না, সমস্যা কি, তো এরপরে ভার্বের কি হবে, বেস ফর্ম হবে। সো রাইট উত্তর হলো এ নাম্বার। থ্যাংক ইউ সো মাচ যারা আত্মবিশ্বাস নিয়ে আনসার দিচ্ছ। ক্লিয়ার? আশা করি এটি নিয়ে খুব বেশি সমস্যা হবে না। আরেকটি প্রশ্ন এসেছিল, সেটি হলো একটি ব্যাংকের প্রশ্ন, ব্যাংকের একটি প্রশ্ন ছিল, এটা আমি একটু তোমাদের দেখাই। এটা এসছিল হলো স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি পরীক্ষা ছিল, মেবি অনেক আগের পরীক্ষা এটা। যেমন আই হার্ড হিম fill in the gap. সো অপশান এতে বলা হলো সে, অপশান বিতে বললাম সেইং। আই হার্ড হিম সে, আমি তাকে বলতে শুনলাম। এবার বলো সম্ভাব্য রাইট আনসার তুমি কোনটি দেবে।
এটিও বিগত বছর আসে এটি প্রশ্ন। ওকে, এই তো সুন্দর। হ্যাঁ, এই হলো ব্যতিক্রম বিষয়টা। এই হেয়ার থেকে হার্ড হয়েছে, এটি ভার্বের পাস্ট ফর্ম, এবং তারপরে আমাদের দুটি নিয়ম, ভার্বের বেস ফর্মও হতে পারে, আবার ভার্বের সঙ্গে আইএনজিও হতে পারে। এখন কনফিউশনটা এখানেই যে আসলে কোনটিকে আমরা বেস্ট বলবো। আমি তো বলেই দিয়েছি যখন এমন হবে ভার্বের বেস ফর্মটাকে আমরা বেছে নেব। সো এখানে বেস্ট আনসার এটি। আমরা রুল 2 শেষ করলাম। অজানা কথা যেটি বলা হলো, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর বেয়ার ইনফিনিটিভ মানে হলো টু ছাড়া V1। তাহলে বেয়ারের অর্থ হলো ছাড়া বা শূন্য বা ব্যতীত। যে কথাটি প্রথমেই বললাম, বেয়ার মানেই হলো শূন্য, অর্থাৎ টু ব্যতীত, টু ছাড়া। ওয়েল, রুল 3-তে প্রবেশ করলাম এবার। রুল 3-তে বলা হলো যে কোনো সেন্টেন্সে যদি উড দ্যাট থাকে, যেটা দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা ইত্যাদি বোঝায়, সেক্ষেত্রে পরবর্তীতে সাবজেক্টে পরে আমরা কুড ভার্বে বেস ফর্ম ইউজ করি। খুশির খবর না দুঃখের খবর আমি জানি, সেক্ষেত্রে জাস্ট দেখে রাখো কোনো সেন্টেন্সে যদি উড দ্যাট থাকে, পরবর্তীতে সাবজেক্টে পরে একটা আমরা কুড নিয়ে আসবো। এই যে আমরা কুড নিয়ে আসবো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, রাইট? সো কথাটাকে আমরা শর্টকাট করে দিই, শর্ট উড দ্যাট। ওয়েল, এরপরে যখন সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে আমরা বসাবো কুড প্লাস V1, বাকি যা থাকে থাকুক। তাহলে আমরা কিন্তু এই শর্টকাটটুকুই দেখছি যে উড দ্যাট যদি বাক্যের শুরুতে থাকে, ওকে, পরবর্তীতে যদি সাবজেক্ট থাকে, তাহলে অবশ্যই কি করব, আমরা একটা কুড লাগিয়ে দেব। কেমন? এটা খুব বেশি কঠিন নয়। উড দ্যাট আই ফ্লাই ইন দ্য ব্লু স্কাই, একইভাবে সাবজেক্টের পরে আমরা কুড এবং ফ্লাই। খুবই সিম্পল নিয়ম, এবং আমার মনে হয় তোমরা বুঝে গেছো। এবার আমরা আরেকটু সামনে এগোই। রুল 4। রুল 4টা খুবই ইম্পর্টেন্ট হবে। বিগত বছরে অনেক পরিমাণে প্রশ্ন এসেছে এই জায়গাটা থেকে। কোনো সেন্টেন্সে যখন কনজাংশন হিসেবে তুমি সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অথবা সো ডট ডট দ্যাট এগুলো দেখতে পাবে কনজাংশন হিসেবে, অর্থাৎ বাক্যের মাঝে, তাহলে পরবর্তী যে সেন্টেন্সটা, অর্থাৎ দ্বিতীয় যে সেন্টেন্সটা, এই সো দ্যাট বা সো ডট ডট দ্যাটের পরে যে দ্বিতীয় সেন্টেন্স, সেই সেন্টেন্সের সাবজেক্টে পরে ক্যান বসতে পারে, কুড বসতে পারে, মে বসতে পারে, অথবা মাইট বসতে পারে। ঠিক আছে? তো সব সময় বা বেশিরভাগ ক্ষেত্রে ক্যান এবং কুডটাই বেশি ব্যবহার হয়। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ আগের বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান বসে, আর আগের বাক্যটা যদি পাস্ট টেন্স হয় মানে ওয়ার্কড হয় তাহলে এখানে কুড বসে। এ দুটোই তোমরা একটু বেশি দেখে রাখবে। তারপরে ভার্বের বেস ফর্ম বাকি অংশ। লেটস সি, আমরা একটু দেখে নিই। দে ওয়ার্ক হার্ড সো দ্যাট, তারা কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে দে গেট মোর বেনিফিট, তারা অনেক সুবিধা পায়। এখন সো দ্যাটে তোমরা আন্ডারলাইন করো। আচ্ছা, একটা কাজ করি, আমি শর্টকাটটা একটু লিখে দিই। শর্টকাট ডট ডট সো দ্যাট, এই সাবজেক্ট পরবর্তী আমরা একটা কি নেব, ক্যান নেব, প্লাস V1। আচ্ছা, এখানে আমাদের শর্টকাট হবে দুইটা, আর আমি সো দ্যাট দিলাম। তোমরা এখানে যতগুলো আছে সবগুলো দেখে নিও, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অথবা সো ডট ডট দ্যাট, আমি শুধু একটা দিলাম। আর আরেকটি শর্টকাট হবে, শর্টকাট 2টা হলো এই যে ডট ডট সো দ্যাট, এরপরে সাবজেক্ট আমি এখানে বসাবো কুড প্লাস হচ্ছে V1 বাকি অংশ। শুধু এখানে যখন ভার্বের বেস ফর্ম করছি, এখানে আমরা মনে রাখবো এইখানে থাকবে প্রেজেন্ট টেন্স, PRESE, প্রেজেন্ট। ঠিক আছে? আর যখন এখানে আমি কুড ইউজ করব তখন এখানে হবে পাস্ট টেন্স। ঠিক আছে? এই জায়গাটা আমি একটু হাইলাইট করছি, এটার সঙ্গে এই দুইটা জায়গা সম্পর্ক আছে। ওয়েট, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, শর্টকাটটা আমাদের লেখা হয়ে গেল। লেটস সি, এবার আমরা সরজমিনে দেখি। আচ্ছা, সরজমিনে প্রবেশ করি আমরা। দে ওয়ার্ক হার্ড সো দ্যাট, ওকে, সো দ্যাট সাবজেক্ট পরবর্তী আমরা ক্যান নেব। দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে করে তারা ভালো ফলাফল পায়। আমরা যেহেতু এই পাশে প্রেজেন্ট পেয়েছি, ওয়েল, সো ওই পাশে আমরা কি নিলাম, ক্যান নিলাম। এখন এমন তো হতেই পারে, ধরো এখানে ক্যান আছে আবার মেও আছে। তোমরা মনে রেখো, এখানে কেন যৌক্তিক আবার মেও যৌক্তিক, অর্থের দিক দিয়ে শুধু একটু পার্থক্য।
সেক্ষেত্রে বলে রাখি তারা কঠোর পরিশ্রম করে যাতে তারা উপকার পায়। আর যখন আমি মে বলবো তখন সম্ভাবনা, মানে পেতেও পারে নাও পেতে পারে, বাট ক্যানের ক্ষেত্রে একটা সার্টেনটি রয়েছে, নিশ্চয়তা। আর মে মানে হলো জাস্ট পসিবিলিটি। যেমন আগামীকাল বৃষ্টি হতে পারে বা আজ বৃষ্টি হতে পারে, আমরা কি বলবো? ইট মে রেইন টুডে। ইট মে রেইন টুডে মানে আজ বৃষ্টি হতে পারে, হতেও পারে নাও হতে পারে। আনসার্টেন পসিবিলিটির ক্ষেত্রে মে ইউজ করতে হয়। কিন্তু আমরা যদি কঠোর পরিশ্রম করি, সার্টেন নিশ্চিত যে আমরা বেনিফিট পাবো। তো এই নিশ্চয়তার ক্ষেত্রে ক্যান ইজ দ্য বেস্ট আনসার, সুইটেবল আনসার। ক্লিয়ার? ওকে, এবার পরেরটা আসি আমরা। শি ওয়াজ সো অ্যাংশাস, সে এত বেশি উদ্বিগ্ন ছিল যে শি নট স্পিক ইজিলি, সে কথা বলতে পারছিল না। আচ্ছা, আমরা একটু দেখি পাস্ট টেন্স। মাঝে রয়েছে সো ডট ডট দ্যাট, ওই যে কোনো আমি বললাম যে সো দ্যাট থাকতে পারে, সো ডট ডট দ্যাট থাকতে পারে। আচ্ছা, ডট ডট মানে ওই যে মাঝে কিছু একটা বসবে। আচ্ছা, শি ওয়াজ সো অ্যাংশাস দ্যাট, সে এতটা উদ্বিগ্ন ছিল যে শি নট স্পিক ইজিলি। আমরা এখানে কুড নট স্পিক, কুড নিচ্ছি কেন বলো তো? বিকজ এখানে ওয়াজ আছে তাই। কেমন? তাহলে কুড না নিয়ে আমরা চাইলে কিন্তু আমরা এখানে মাইটও নিতে পারি। কুড না নিয়ে আমরা কি নিতে পারি? মাইটও নিতে পারি। তাহলে ক্যান অথবা মে ইন্ডিকেটিং প্রেজেন্ট, প্রেজেন্টকে ইন্ডিকেট করছে, আর কুড অথবা মাইট ইন্ডিকেটিং পাস্ট টেন্স। ঠিক আছে, পাস্টকে রেফার করবে। তাহলে তোমরা আমাকে বলো তো, যদি এখানে ওয়াজের জায়গায় আমি একটা ইজ দিয়ে দিতাম যে শি ইজ সো অ্যাংশাস, আমি যদি ইজ দিতাম তাহলে কি এখানে ক্যান নট আমি দিতে পারতাম? নো। তখন আমাকে সরি কুড নট দিতে পারতাম না, আমাকে দিতে হতো শি ইজ সো অ্যাংশাস দ্যাট শি ক্যানট স্পিক ইজিলি। ঠিক আছে, ওকে। সো এবার আসো আমরা একটা টেস্টে ফিরে যাই। আচ্ছা, এই টেস্টটা, এটা 4 নাম্বার টেস্টটা দেবো। এটিও একটা এনটিআরসিএতে আসা প্রশ্ন, এনটিআরসিএতে আসা প্রশ্ন, অনেকবার এসেছে কিন্তু তারপরে আমি এটাই দিলাম। 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে এটা। এই কোয়েশ্চেনটা রাইট আনসার তুমি কি দেবে? যেমন উই, WRKED, ওয়ার্ক হার্ড so that we fill in the gap succeed. So অপশনে বলছে ক্যান, অপশনে বলছে কুড, ABC, এখানে বলছে মে, অপশন ডিতে বলছে শুড। খুব কঠিন না, অনেকের কাছে মনে হতে পারে একেবারে সহজ আলোচনা, এটি কি আর কঠিন, এত সহজ বিষয় নিয়ে আলোচনা করছেন। আসলে আলোচনাগুলোই সহজ, তোমরা কঠিন করে ভাবো বলেই সব লেসনগুলোই কঠিন মনে হয় তোমাদের কাছে। ইংরেজির প্রতিটা লেসনই সহজ, তুমি যখন রুট থেকে বুঝবে বা বোঝার চেষ্টা করবে সবগুলো এরকমই মজার এবং সহজ মনে হবে। ওকে, সো ঝটপট করে আমাকে একটু কমেন্টে সম্ভাব্য রাইট আনসারটা একটু জানিয়ে দাও, দ্রুত। ওকে, ও আচ্ছা, একজনের একটি প্রশ্ন আছে, প্রশ্নটা ছিল যে এনটিআরসি এর পূর্ণাঙ্গ রূপ কি? এনটিআরসি এর পূর্ণাঙ্গ রূপ কি? এটি কিন্তু জানা খুব খুব জরুরি। ঠিক আছে, চলো আমরা একটু জেনে নিই। আচ্ছা, আমি প্রথমে লিখে দিই এনটিআরসিএ, তোমরা একটু লিখে নিতে পারো। এন বলতে এখানে নন বোঝানো হচ্ছে, নন গভর্নমেন্ট, GOVERNMENT, আচ্ছা, নন গভর্নমেন্ট, ঠিক আছে, টিচার্স, TEACHERS, টিচার্স, রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট অথরিটি, তাই না? টিচার্স রেজিস্ট্রেশন, REGISTRATION, রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, AUTHORITY, অথরিটি। সর্বনাশ, অনেক বড় না? আচ্ছা, সাধারণত আমরা এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই কথাটি শুনতে অভ্যস্ত, বলা তো যায় না কোন দিন কিভাবে এসে যায়।
সো এনটিআরসিএ নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, এখানে আরটা ক্যাপিটাল হবে। ঠিক আছে, এগুলোকে ছোট করে এনটিআরসিএ বলা হয়েছে। এটিকে বলা হয় ইলাবোরেশন আর এটিকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। ওকে, যেটি বলছিলাম, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ডট ডট সাকসিড, যেহেতু সো দ্যাট রয়েছে এরপরে সাবজেক্ট। ওকে, সাবজেক্ট পরবর্তীতে আমি ক্যান নেব নাকি কোড নেব, ক্যান নেব নাকি কোড নেব, সেটা ডিপেন্ড করবে প্রথম টেন্সটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। যেহেতু এটি পাস্ট টেন্স, উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করেছিলাম, সো দ্যাট যাতে করে উই কি করব, আমরা কুডটাকে রাইট আনসার হিসেবে বেছে নেব। খুবই সহজ, মোটেই কঠিন করে ভাববে না। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে রাইট উত্তর দিয়েছ। ওকে, তাহলে অজানা কথায় কি রয়েছে আমরা একটু দেখে নিই। প্রথম বাক্যটি প্রেজেন্ট টেন্সে হলে পরবর্তী বাক্যে আমরা ক্যান বা মে ইউজ করি, আমরা ক্যানটাকে বেশি প্রেফার করছি। আর প্রথম বাক্যটি যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তীতে কুড বা মাইট ইউজ করছি বা করতে বললাম, সেক্ষেত্রে বেশি বেস্ট কুড, তাই না? আচ্ছা, ক্যান এবং কুডে আমি একটু হাইলাইট করছি, তোমরাও তোমাদের বইটাতে হাইলাইট করে নাও। ওকে, তাহলে নাম্বার 5 আসে এবার। নাম্বার 5 হচ্ছে টেন্স অনুযায়ী অনেক সময় অক্সিলারি ভার্ব ডু, ডাজ এবং ডিড আসে, এবং নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় এই ডু, ডাজ এগুলো এবং ডিডের ব্যবহার হয়। আচ্ছা, এখানে খুশির খবর হলো এই রুলটা দিয়ে বিগত বছরে আমি প্রশ্ন খুঁজে পাইনি, আসেনি বললেই চলে। সেক্ষেত্রে অত বেশি উদ্গ্রীব হওয়ার দরকার নেই, শুধু দেখে রাখো। অর্থাৎ তুমি যদি প্রশ্নবোধক বাক্য মেকিং করতে চাও, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে তোমাকে ডু, ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। খুবই সিম্পল ওয়ে। দে ডিড নট অথবা ডাজ এগুলো যেখানেই ব্যবহার করো ভার্বের হয়ে যাবে বেস ফর্ম। কেমন? তাহলে এটার জন্য আমি তোমাকে একটি শর্টকাট দিয়ে দেবো, তুমি শর্টকাটটা জাস্ট নোট করে নাও তাহলেই। ওকে, সো শর্টকাটটা হলো ডু, ডাজ অথবা ডিড। চাই তুমি প্রশ্ন করতে ব্যবহার করো অথবা তুমি নেগেটিভ করতে ব্যবহার করো, কোনো কথা নেই, ভার্বের হবে বেস ফর্ম। ব্যাস, ঝামেলা শেষ। তাহলে কোনো বাক্যতে ডু, ডাজ, ডিড এটা থাকা মানেই পরবর্তী ভার্বে বেস ফর্ম, পরবর্তী ভার্বের বেস ফর্ম। এটি না জানলে অনেক সময় প্রবলেম হতে পারে। লাইক একটি টেস্ট দিয়ে আমি জাস্টিফাই করি, দেখি তোমরা ঠিকঠাক মতো বলতে পারছো কি না। তোমরা আমাকে বলো, ডাজ হি হ্যাজ টু ডু ইট। আরেকটি কোয়েশ্চেন হচ্ছে, ডাজ হি হ্যাভ টু ডু ইট। প্রশ্ন হলো এই দুটি বাক্যের ভিতরে রাইট উত্তর কোনটি? চুজ দ্য কারেক্ট আনসার। কারেক্ট আনসার অপশান এ অ্যান্ড অপশান বি। দ্রুত, আজকের আলোচনা আমাদের প্রায় শেষের দিকে, আর দুটি ছোট ছোট রুলস রয়েছে, আমরা বুঝিয়ে দিই, ইনশাল্লাহ শেষ করে দেবো আজকের আয়োজনটি। ওকে, ইয়েস, ফ্যান্টাস্টিক, খুবই ইজিলি অনেক আনসার দিচ্ছ। দেখো, অনেকের কাছে মনে হতে পারে হি হ্যাজ টু ডু ইট, মানে আমরা তো নর্মালি হি এর পরে হ্যাজই বসাই, তাই না? কিন্তু যখনই আমরা ডু বা ডাজ কোথাও ব্যবহার করব, পরবর্তীতে ভার্বের হবে বেস ফর্ম। এখন মডাল ভার্বের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। তোমরা হয়তো বা মনে করতে পারো এই ভার্বের দিকে নজর দেব না। আসলে যখন এরকম হ্যাভ টু, হ্যাজ টু এগুলো ব্যবহার করা হয়, তখন সেখানে নেগেটিভ ইন্টারোগেটিভের সময় তুমি আরেকটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। এইটুকু মনে রাখো, যেহেতু তুমি এখানে ডাজ ইউজ করেছো, ডাজ, তাই পরবর্তীতে তোমাকে হ্যাভ টু নিতে হবে, কারণ হ্যাভ টু থেকেই কিন্তু হ্যাজ টু এর জন্ম। তার মানে রুট বা বেস ফর্ম হচ্ছে হ্যাভ টু, আর এই হ্যাভ টু এর মধ্যে লুকোনো আছে হ্যাজ টু এবং হ্যাড টু। সুতরাং ডাজ থাকলেই ভার্বের হবে বেস ফর্ম, অ্যান্ড দ্যাটস ওয়াই রাইট উত্তর হলো বি নাম্বার। থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে রাইট উত্তর দিয়েছ। অথচ দেখো, শুনতে কিন্তু এ নাম্বারটাও মোটেই খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে। ডাজ হি হ্যাজ টু ডু ইট, না? কারণ আমরা কিন্তু নর্মালি এমনটাই বলি যে হি হ্যাজ টু ডু ইট, তাকে এটা করতে হবে, তাকে এটা করতে হবে। হি এর পর তো হ্যাজই বসে, কিন্তু যখনই ডাজ এসে গেল তখনই ওই হ্যাজ টু এর একেবারে বেস ফর্ম বসে গেল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছ, এবং যারা বুঝে শুনে আনসার দিয়েছ তোমাদের সবাইকে অভিনন্দন। নাম্বার 6 নাম্বার রুলটা মাচ মোর ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট হবে, তোমরা একটু দাগিয়ে রাখো। 6 নাম্বারটা, ইউজ টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, ইউজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কেন হয়? ব্যাপারটা সিম্পল, কারণ এটি একটি মডেল ভার্ব। ওকে, কিন্তু যখন বি ভার্ব
অর্থাৎ এম ইজ আর বসে অথবা গেট ইউজ টু, রাইট, তখন ভার্বের সঙ্গে হয়ে যায় আইএনজি। তাহলে আমরা শর্টকাটটা ফার্স্টে দিয়ে দিই, তাহলে চোখের সামনে রুলটা ঘুরঘুর করবে, ঘুরঘুর করবে, ঠিক আছে? সেটি হচ্ছে ইউজ টু প্লাস ভার্বে V1, ইউজ টু এরপরে ভার্বের বেস ফর্ম রুল 1, অ্যান্ড শর্টকাট টুতে বলা হচ্ছে যদি ইউজ টু এর আগে আমরা একটা বি ভার্ব বসাই, বি ভার্ব অথবা গেট, এরপরে যদি কখনো ইউজ টু বসে যায় তবে ভার্বের সঙ্গে হয়ে যাবে আইএনজি, ঠিক আছে? সো ইউজ টু ভার্বের বেস ফর্ম, আর বি ভার্ব অ্যামিজার এগুলো গেট ইউজ টু হলে ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি হবে। লেটস সি, তাহলে আমরা একটু দেখে নিই। আচ্ছা, এটা একটু কালার করে দিই আমরা, ঠিক আছে। উই দ্য ভিলেজার্স, আমরা গ্রামবাসীরা ইউজ টু টেক বাথ ইন দ্য রিভার ডেলি, আমরা গ্রামবাসীরা একসময় নদীতে কি করতাম? সাঁতার কাটতাম। ইউজ টু এর একটা ব্যাপার হলো অতীত অভ্যাস, তো ইউজ টু দ্বারা অতীত অভ্যাসকে বোঝানো হয়, এবং অভ্যাসটা ঠিক এরকম, এক সময় আমি যে কাজটি করতাম এখন যখন আমি বলছি সেই কথাটাকে সত্য হিসেবে প্রমাণ করা নাও যেতে পারে। অতীত অভ্যাস, এর তো কোনো ডকুমেন্টস নাও থাকতে পারে, হ্যাঁ ডকুমেন্ট থাকতেই পারে যে আমি এক সময় ফুটবল খেলতাম, তার প্রমাণ হিসেবে আমার পা ভেঙে গেছে, ব্যাপারটা আলাদা। আমি একসময় নদীতে সাঁতার কাটতাম, আমি সাঁতার কাটতে যে পুকুরে হারিয়ে গিয়েছিলাম, এইটা প্রমাণ করা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে। এনিওয়ে, ইউজ টু দ্বারা অতীত অভ্যাসকে বোঝানো হয়, আর বি ভার্বের পর যখন ইউজ টু হয় অতীতকালের অভ্যাস, বাট সেটি ছিল সেই সময়ে চলমান, মানে কন্টিনিউয়াস অবস্থা, আমি সেই কাজটিতে অভ্যস্ত হয়েছিলাম, মানে অভ্যস্ত থাকা, সেই সময় এটা বিরাজমান, এই সময় ওই ঘটনাটা অনেকে জানতো, অনেকে বিশ্বাস করতো, এবং এটি প্রুভ করা যাবে। এখন মূল কথা আসি, ইউজ টু, ওকে, ইউজ টু ভার্বের কি হলো? বেস ফর্ম হলো, ব্যাস। আর যদি কখনো আমরা বি ভার্ব নিয়ে ফেলি, বি ভার্ব অ্যামিজার ওয়াজার এরপরে ইউজ টু ভার্বের সঙ্গে আইএনজি, আমরা একটু বাংলা করি। আমরা গ্রামবাসীরা ইউজ টু টেক বাথ ইন দ্য রিভার ডেলি, নদীতে কি করতাম? সাঁতার, গোসল করতাম, টেক বাথ গোসল করতাম। আর দ্য বয়েজ আর ইউজ টু প্লে ফুটবল, বালকরা ফুটবল খেলায় অভ্যস্ত ছিল, মানে এটা কন্টিনিউয়াস অবস্থায় ছিল সে সময়, ইন অ্যান ওপেন গ্রাউন্ড, একেবারে উন্মুক্ত ফাঁকা মাঠে খেলায় অভ্যস্ত ছিল, রাইট? সো নর্মালি ভার্বের সঙ্গে কিভাবে আইএনজি হচ্ছে, কোথায়, আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা হবে। কিন্তু মাঝে মাঝে একটি প্রশ্ন আমাকে তোমরা অনেকে করো, এবং এটি করা খুবই যৌক্তিক। তোমরা যে রুলটা এতক্ষণ দেখলে সেই রুলের আলোচনা আমি যদি তোমাদেরকে একটি টেস্ট দিই, লাইক এরকম, আমি যদি বলি সুগা ইজ ইউজ টু ডট ডট টি, আমি অপশানে বললাম এই ফিল ইন দ্য গ্যাপে আমি কি নিতে পারি, আমি কি এখানে মেক নেব, অপশান বি আমি মেকিং নেব, আরও অনেক অপশান থাকতে পারে। ঝটপট করে একটু জানাও তো সম্ভাব্য রাইট আনসারটা তুমি কি নেবে? সুগা ইজ ইউজ টু ডট ডট টি। লক্ষণীয়, আমরা এই মুহূর্তে যে রুলটা দেখছি সেটা কিন্তু মোটামুটি এটার সঙ্গে মিলে যায়। এখন নর্মালি তুমি যদি এই রুলের দিকে তাকাও, যে এখানে একটি বি ভার্ব আছে, তারপরে ইউজ টু আছে, বি ভার্ব আছে, এবং তারপরে ইউজ টু আছে, এবং সে অনুযায়ী যদি ভুল করেও যদি তোমরা মেকিং দিয়ে ফেলো তাহলেই কিন্তু সর্বনাশ, এবং বোঝাই যাবে তোমার বেসিকে মারাত্মক সমস্যা। খেয়াল করো, আগের সবগুলো কাজ কিন্তু পার্সন বা ব্যক্তি করেছে, কারণ অভ্যাস তো সেটাই যেটা ব্যক্তি করে, ব্যক্তির কাজই তো বেসিক্যালি অভ্যাস, তাই না? তো বিষয়বস্তু তার অভ্যাসের কোনো ঘটনা নয়। তো আমাদের এই যে রুল দুটো, আমি যেই দুটো রুল দিয়েছি, এই দুটির ক্ষেত্রেই আমরা বলবো যে পার্সন উইল বি সাবজেক্ট পজিশন। আচ্ছা, আমি একটু হাইলাইট করছি, এই দুটিতেই পার্সন থাকবে, ব্যক্তি থাকবে সাবজেক্ট হিসেবে, তাহলে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য। কিন্তু যখন বিষয়বস্তু থাকবে, দেখো সুগার এটি কোনো পার্সন নয়, একটি বস্তু, এই বস্তুকে মেশানোর কথা বলা হচ্ছে, এবং এটি কিন্তু নর্মাল প্যাসিভ ভয়েস। সেক্ষেত্রে ইজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব হচ্ছে ইউজড, আর টু মেক ইনফিনিটিভ।
আর অন্য ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম ওগুলো কিন্তু মডাল ভার্ব, এগুলো মডাল ভার্ব। আর এইখানে এটা কিন্তু মডাল ভার্ব নয়, এটা কিন্তু প্যাসিভ ভয়েসের একেবারে আলাদা করে তুমি এগুলোকে বলতে পারবে। এনিওয়ে এখানে আমরা যেটা বলবো, সুগা ইজ ইউজ টু মেক টি। ঠিক আছে, সো বি ভার্বের পরে ইউজ টু হলেও ব্যতিক্রম হতে পারে যদি সেখানে বস্তু বিষয়বাচক সাবজেক্ট হয়। আর যদি পার্সন সাবজেক্টের অবস্থানে থাকে তাহলে যে নিয়মটা আমরা শিখলাম সেই রুলটা এখানে প্রযোজ্য হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবং নেক্সটে এটা নিয়ে যেন কোনো রকমের ভুল ভ্রান্তি না হয়। ওকে, সো এবার আমরা বিগত বছরে একটি প্রশ্ন ট্রাই করতে পারি। বিগত বছরে আমরা একটি প্রশ্ন ট্রাই করতে পারি। কোন প্রশ্নটা দেব? এটিও এনটিআরসিতে প্রশ্নটা এসেছিল, এনটিআরসিএতে প্রশ্নটা এসেছিল। এটা 16তম। আচ্ছা, অনেকের আবার মনে হতে পারে যে ঘুরে ফিরে খালি এনটিআরসি দিচ্ছেন, আসলে ব্যাংকেরও আছে। বিসিএস থাকলে আমি সেটাই রিপিট করছি। আর এনটিআরসি মোটামুটি একটি ভালো মানের টার্গেটের পরীক্ষা, সেই জন্য এনটিআরসিটাকে আমি একটু হাইলাইট করছি। কেমন? আচ্ছা, তো ধরো এরকম একটি প্রশ্ন যে হি ওয়াজ ইউজ টু ... দ্য পোর। সো অপশানে বলছে যে তুমি কি এখানে কি করবে, তুমি কি এখানে হেল্প করবে? অপশান বিতে হেল্পিং, আরও অনেক অপশান, আমি শুধুমাত্র এই দুটি দিলাম। ওকে, হেল্পিং। সো হি ওয়াজ ইউজ টু ... দ্য পোর, এখানে কি আমি হেল্প করব নাকি হেল্পিং করব? রাইট আনসার বলো দেখি। খুব সহজেই ব্যক্তিবাচক সাবজেক্ট হয়েছে, এটা সাধারণ আমাদের নিয়মে। হি ওয়াজ ইউজ টু হেল্পিং দ্য পোর, অর্থাৎ সে গরিবদের সাহায্য করতেই অভ্যস্ত হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, বি ভার্ব ইউজ টু, ভার্বের সংজ্ঞা হবে আইএনজি। দেখো একটু উপরে দেখো, রুলটা কিন্তু আমি এটাই দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এবং আমার বিশ্বাস এই মুহূর্তে অনেকে আত্মবিশ্বাস নিয়ে আনসার করছো, মানে ধমক দিলেও আনসারটা পরিবর্তন হবে না। এনিওয়ে, ইউজ টু একটি মডেল ভার্ব যা দ্বারা অতীতের অনিয়মিত অভ্যাসকে বোঝানো হয়। অনিয়মিত মানে এই কাজটি একসময় করতো, এখন প্রমাণ করাই মুশকিল, যে কথাটা আমি বলেছি। অ্যান্ড 7 নাম্বার রুল, এটি থেকে বিগত বছরে তেমন কোনো প্রশ্ন আসতে দেখা যায় না, শুধু একটু দেখে রাখলেই হয়। মেইন ভার্বটা যখন পাস্ট টেন্সের হয়, ওকে, এবং পরবর্তী অংশে যখন নেক্সট থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা উড প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করব, অথবা শুড প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করব। কি বোঝনি না? আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিই। শর্টকাটটা লিখে নাও। শর্টকাটটা হলো, ধরো প্রথমে থাকলো পাস্ট টেন্স, ওকে, পাস্ট টেন্সের পরে পরবর্তীতে দ্যাট যুক্ত যে ক্লজটা থাকবে, এই যে দ্যাট যুক্ত যে ক্লজ বা বাক্যটা আছে, দ্যাট যুক্ত যে বাক্য বা ক্লজটা আছে, সেই দ্যাটের এখানে যদি তুমি কখনো সাবজেক্টের পরে তোমাকে নিতে হবে একটি উড, অথবা কি নিতে হবে? শুড। তো উড বা শুডে পরে তো ভার্বের বেস ফর্ম, তবে শর্ত হচ্ছে পরবর্তীতে অবশ্যই থাকতে হবে নেক্সট। এই নেক্সট কথাটি কিন্তু অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এটাকে বলবো আমি রুল 1। কিন্তু যদি নেক্সট কথাটি না থাকে, অর্থাৎ ভালো করে বোঝো, প্রথমেই পাস্ট টেন্স ... দ্যাট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, সর্বদাই দ্যাট থাকবে এরকম নয়, দ্যাট ছাড়া যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ, এরপরে সাবজেক্টের পরে হবে পাস্ট টেন্স। এখন সেখানে পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, বাট পাস্ট টেন্স হবে। যদি কি না থাকে? নেক্সট না থাকে। নেক্সট থাকলেই এই নিয়মটি প্রযোজ্য। কেমন? আচ্ছা, যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই এবার। দ্য সেইড, তোমরা সেইডের নিচে আন্ডারলাইন করো পাস্ট টেন্স। পরবর্তীতে কি আছে? নেক্সট আছে। নেক্সট ইয়ার হতে পারে, নেক্সট উইক হতে পারে, নেক্সট মান্থ হতে পারে, রাইট? তাহলে আমরা যেটা করব, শি গোয়ের জায়গাতে দেখো শি উড গো, ঠিক আছে। কিন্তু এবার আসো, এইবার মজার খেলাটা দেখো। এটাকে সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম বলা হয়। ধরো এই হুবহু বাক্যটা আমি দিলাম, একটু খেয়াল রাখতে হবে। সেটা হলো, এইবার আমি এখান থেকে যে নেক্সট কথাটা, সরি আমি পুরোটা এখানে কাট হয়ে গেছে, ওকে, তোমরা খেয়াল করো। এবার আমি এখান থেকে এই যে ওপরে দেখো নেক্সট ছিল, আমি এই বাক্যটায় নেক্সট আমি রাখবো না, ঠিক আছে। তাহলে তোমরা এবার বলো আমাকে, এইবার রাইট উত্তর কি হবে?
ঝটপট করে একটু জানাও দেখি। হিজ কান্ট্রি, নেক্সট ইয়ার কথাটা বাদ দিব। শি সেইড দ্যাট শি গো টু হিজ কান্ট্রি। এখন এইটা রাইট উত্তর অনেকগুলো হবে। কিভাবে? এই পাশে পাস্ট টেন্স দ্যাট আছে, দ্যাট থেকে শুরু করে বাকি অংশ। আচ্ছা, বাকি অংশে আমি পাস্ট টেন্স করে দেব। এইটাকে জাস্ট আমি পাস্ট টেন্স করবো, সেটা পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে। কেমন? তাহলে আমি বলতে পারি শি সেইড দ্যাট শি ওয়েন্ট। আমি ন্যারেশনের নিয়ম অনুযায়ী বেস্ট বলবো হ্যাড গন, গো এন্ড গন, বোথ আর কারেক্ট। কিন্তু যখনই আমি নেক্সট দিয়ে ফেলবো সেক্ষেত্রে আমাকে সম্ভাবনা অর্থে উড দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ, অনেকে সঠিক উত্তর দিয়েছে। বাংলাটা দেখে নাও। শি সেইড দ্যাট, সে বলেছিল শি গো টু হিজ কান্ট্রি নেক্সট ইয়ার, যে সে আগামী বছরেই তার দেশে যাবে। একইভাবে আই সেড দ্যাট আই বাই দ্য লেটেস্ট কার দ্য নেক্সট উইক। আচ্ছা, এই প্রশ্নটা এসেছিল, তবে এরকম না। কিভাবে দেখো, আমি একটা দিচ্ছি টেস্ট। এটা হলো তোমার 27তম বিসিএসে এই প্রশ্নটা এসেছিল। 27তম বিসিএসে প্রশ্নটা এসেছিল। যাদের স্বপ্ন বিসিএস তারা খুব নড়ে সরে বসো, দেখা যাক সলভ করতে পারো কি না। প্রশ্ন ছিল যে হি সেইড দ্যাট হি ডট ডট দ্য প্রিভিয়াস ডে। এখন অপশানে বলছে যে তুমি কি এখানে ভিজিট দেবে, ভিজিট। অপশান বিতে উড ভিজিট, ভিজিট। অপশান সিতে ভিজিটেড। আমি 3টা করে দিলাম। সেইড মিসিং হয়েছে SAID, সেইড। কেমন? 27তম বিসিএসের প্রশ্নটা আমরা সলভ করছি। এই প্রশ্নটা আমার মনে হয় ইজিলি তোমরা এটি পূরণ করতে পারছো এবার। যে প্রথম অংশটি প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে হয়েছে এবং সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে নেক্সট কথাটি নাই, তাই পরবর্তী ভার্বটা হয়ে যাবে সিম্পলি পাস্ট টেন্স। একেবারে সহজ। বাট এমনও তো হতে পারে এইটা এসেছিল 27তম বিসিএসে আর তোমার বেলায় কোশ্চেনটা এভাবে আসলো। লাইক আমি সেম কোশ্চেনটাই নিচ্ছি, একটু খেয়াল রাখো তোমরা। শুধু প্রিভিয়াসের জায়গায় আমি নেক্সট ইউজ করব। আমি নেক্সট কথাটাকে আমি একটু হাইলাইট করছি। ওকে, সো এইবার তোমরা আমাকে বলো যে এই কোশ্চেনটার আনসার তুমি কি দেবে। দেখো কতটা কাছাকাছি। আর এগুলো না জানার কারণেই তোমরা অনেক সময় বলো যে আমি বুঝতে পারিনি, আমার কাছে কঠিন লাগছে, এই নিয়মটা অজানা। না, সবই জানা। ওই শেখার সময় একটু 19-20 করে শিখলেই হয়, যা শিখছো তার সঙ্গে একটু বাড়িয়ে শিখলেই হয়। থ্যাংক ইউ সো মাচ। এবার অনেকে রাইট উত্তর দিয়েছো। যেহেতু এখানে নেক্সট কথাটি রয়েছে, ডেফিনেটলি এখানে একটি রাইট উত্তর এবং সেটা হচ্ছে উড, সম্ভাবনা অর্থে। সে আমাকে বলেছিল সম্ভবত সে আগামী দিন ভিজিট করতে পারে, পরিদর্শনে যেতে পারে। ওকে, আচ্ছা। অ্যান্ড লাস্ট রুল ফর টুডে, অ্যান্ড ডেফিনেটলি শেষ হয়ে যাবে লেস্টের রুল। খুবই সহজ। লেস্ট যেটি নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় বাক্যের মাঝে কনজাংশন হিসেবে। ঠিক আছে, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো। লেস্ট ইউ ফেইল ইন দ্য টেস্ট এক্সাম, যাতে করে তুমি পরীক্ষা অকৃতকার্য না হও। তো লেস্ট বাক্যের মাঝে বসবে, লেস্ট বাক্যের মাঝে বসবে। যদি কোনো বাক্যের মাঝে বসে সে একটি শর্টকাট মেনটেন করবে। শর্টকাটটা একটু লিখে নাও। শর্টকাটটা হচ্ছে আগে যা থাকে থাকুক, লেস্ট, লেস্টের পরে সাবজেক্ট, এরপরে শুড, অনেক সময় মাইটও ইউজ হয়, MIGHT। মাইটের ব্যবহারটা একটু কম, এরপরে ভার্বের বেস ফর্ম বাকি অংশ। তার মানে কোনো বাক্যতে তুমি যদি লেস্ট দেখতে পাও, সাবজেক্ট পরবর্তী, তোমার দায়িত্ব হলো অপশানের ভেতর থেকে যেটাতে শুড বা মাইটে পরে ভার্বের বেস ফর্ম আছে সেই আনসারটি বেছে নেওয়া। সিম্পল, একেবারেই সহজ একটি প্রশ্ন। আমার মনে হয় না যেটি তোমাদের কাছে খুব বেশি কঠিন মনে হবে। এখান থেকে 24তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল। লাইক আমি একটি কোয়েশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে 24তম বিসিএস, অনেক আগে প্রশ্ন।
24তম বিসিএসে আসা একটি প্রশ্ন, জাস্ট ট্রাই করো। হি র্যান ফাস্ট লেস্ট হি ফিল ইন দ্য গ্যাপ মিস দ্য ট্রেন। জীবনে এই ধরনের বাক্যগুলো কতই না দেখেছো, কতই না শুনেছো না? সো এখানে তুমি কি করবে? তুমি কি এখানে শুড নেবে, SH ও ইউএলডি শুড নেবে। অপশান বিতে তুমি ক্যান নেবে, অপশান বিতে তুমি মাইট নেবে, অপশান ডিতে তুমি অট টু নেবে। নিয়ম না জানলে তোমার কাছে অনেকটাই রাইট মনে হতে পারে, লটারি করা লাগতে পারে পরীক্ষার হলে, লটারি। বাট তুমি তো জেনেই গেছো লেস্ট, ওকে, সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট পরবর্তী শুড অথবা মাইট। আমি দেখতে পাচ্ছি শুড এখানে রয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই রাইট উত্তর হলো শুড। ওয়েল, এই তো রুল, এই তো রাইট ফর্ম অফ ভার্বস। এবার আমাকে বলো তো, ঝটপট করে কমেন্টে জানাও তো, আমি তোমাদেরকে যে আজকে এই 7টি রুল পড়ালাম, 8টি রুল পড়ালাম, সবগুলো বুঝেছো কিনা? চলো এবার দেখে নিই অ্যাট এ গ্ল্যান্স আমরা কোন কোন শর্টকাট টেকনিকগুলো দেখেছি, সবগুলোকে আমরা একসাথে করব এবং তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর পড়বে কিন্তু এইভাবেই, পুরো পড়াটাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসবে ঠিক এইভাবে। চলো একটু দেখে নিই কীভাবে আয়ত্তে নিয়ে আসবো। প্রথম যেখান থেকে আমাদের আজকের আয়োজনটি শুরু হয়েছিল ঠিক সেই জায়গাটা আমি যাচ্ছি। 1 নম্বর রুল, আমি এখান থেকে শর্টকাট নেব। আচ্ছা, এরপরে 2 নম্বর রুলে আমি একটি শর্টকাট দিয়েছি, আমি সেটা নেব। 3 নম্বর রুল একটি শর্টকাট। 4 নম্বর রুল, শর্টকাটের সংখ্যা এখানে 2টি। 5 নম্বর রুল, শর্টকাট 1টি। 6 নম্বর, এখানে শর্টকাট 2টি পেয়েছি আমরা। 7 নম্বর, শর্টকাট এখানেও 2টি পেয়েছি। অ্যান্ড লাস্ট এই। এবার মজার বিষয় হলো যে আমরা যদি মনে করি যে আমাদের পুরো পড়াটাকে অ্যাট এ গ্ল্যান্স দেখবো যে আজকে আসলে কি কি পড়লাম, তাহলে মজার কথা হলো এই কয়েকটি জিনিসই কিন্তু আমরা বারবার পড়েছি বা দেখেছি। এবার আমি একটু ছোট করে দিচ্ছি তোমাদের জ্ঞাতার্থে। ওকে, এই যে দেখো, আজকে আমরা এই কয়টা শর্টকাট পড়েছি। এই যে শর্টকাটগুলো, আমি শর্টকাটগুলোকে একটু অন্য কালার করে দিই যাতে করে তোমাদের নজরে আসে। দেখো তো এই কয়টা শর্টকাট পড়েছো কি না? শর্টকাট, এটিকে আমি 1 বলছি, এরপরে 2, এরপরে 3, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এরপরে 4, এরপরে 5, 6, 7 অ্যান্ড 8। এবং বিশ্বাস রাখো ইনশাআল্লাহ ভবিষ্যতে এর বাহিরে আর কোনো প্রশ্ন হবে না এই অংশটুকু থেকে। ক্লিয়ার? শেষ করছি আজকে ইনশাআল্লাহ।